নমো তাচ্ছা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের ধাতুকতা আলোচনা ক্লাস। উপাসক 7 নাম্বার, স্পর্শের প্রত্যয়ে বেদনা। এখান থেকে শুরু করেন। আপনার মিউট করা। আমাদের গতকালটা তো ক্লিয়ার হয়েছে না? গতকালকে কি সমস্যা ছিল যে? আমরা বিজ্ঞানের প্রত্যয় নামরূপ নাকি এটা নাকি চারটা স্কন্ধ আয়তন 11টা, চারটা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, 11টা আয়তন, 11টা ধাতু। কারণ আমি একটু করে ইয়েতে ঢুকছিলাম জেমিনিতে, ওইটা কিন্তু এখানে সে সুন্দর করে বুঝে দিয়েছিলাম। এটা পড়েন, হ্যাঁ জেমিনিটা পড়েন। তো এটা আমার একটু ভালো লাগছে, এটা বুঝছিলাম হচ্ছে আর কি। এখানে জেমিনি বলতেছে 11টি, আমি আগে জিজ্ঞেস করছিলাম অবশ্য ইয়ের কথা, কি জানি স্কন্ধটা বুঝে গেছে না, 4টি স্কন্ধ মধ্যেটা। হ্যাঁ, তাহলে 11টি আয়তন কিভাবে হয়? আমরা জানি মোট আয়তন 12টি, এর মধ্যে 10টি হলো জড় বা রূপ আয়তন, যেখানে 5টি করে, 5টি ইন্দ্রিয়, 5টি বিষয়। একটি মন আয়তন এবং একটি ধর্ম আয়তন, যেটা মানসিক বিষয়। আচ্ছা, ধাতুগত যখন প্রতীচ্য সম্পাদের নিদান বা অঙ্গগুলোর, যেমন অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান ইত্যাদি, মানে ওই ধাতুগত যখন প্রতীচ্য সম্পাদের নিদান বা অঙ্গগুলোর পারমার্থিক প্রকৃতি বিশ্লেষণ করে, বা এই জায়গা হচ্ছে সুন্দর জিনিসটা, প্রতীচ্য সম্পাদের নিদান বা অঙ্গগুলো পারমার্থিক প্রকৃতি বিশ্লেষণ করে, অঙ্গগুলো হচ্ছে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান এগুলাকে। হ্যাঁ, তখন দেখা যায় এখানে অঙ্গগুলোর মধ্যে শব্দ আয়তনের কোনো স্থান নেই। তো আমি দেখলাম যে হ্যাঁ, বাস্তবে তো লিস্টের এর মধ্যে, চক্রের মধ্যে শব্দ আয়তনটা নাই। এটা কেন নাই সেটা অবশ্যই বিশ্লেষণ করবে এখানে। প্রতীচ্য সম্পাদের অঙ্গগুলোর মধ্যে আমাদের চোখ, নাক, কান, জিভ, শরীর, 5 ইন্দ্রিয় এবং রূপ, গন্ধ, রস, স্পর্শ আর বিষয় ও মন এবং মানসিক উপাদানগুলো কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। এখানে মধ্যে ওই শব্দটা নাই, 4টা বিষয় এবং মন এবং মানসিক উপাদানগুলো অর্থাৎ ধর্মায়তন কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। আচ্ছা, শব্দ কি অবস্থা? শব্দ এমন একটি উপাদান যা প্রতীচ্য সম্পাদের কোন অঙ্গের নিজস্ব স্বভাব বা গাঠনিক উপাদান নয়। অঙ্গ বলতে এখানে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ ইত্যাদি। আমার এখানে তো মানে ইয়া নাই যে মনায়তন নাই, যে মনায়তন বা আমি শেষ করি। অবিদ্যা বা তৃষ্ণা কখনো শব্দ দিয়ে তৈরি হয় না, বা বিজ্ঞান সরাসরি শব্দ নয়। তাহলে হিসাবটি দাঁড়ায়
12 থেকে ওই শব্দটা বাদ দিয়ে 11। এটা মানতে কি ঠিক আছে নাকি? আমি সেটা বলতে চাচ্ছি যে এখানে এখানে শব্দ বাদ দেয় নাই। আমি এখানে দেখতেছি যে সাবজেক্টই আর কি। আমার এখানে অর্থাৎ মনাইতন বাদে বাকি 11 আইতন। আমি বাকিগুলো পড়তেছি না আর কি। ওটা আমরা কালকে জানছি। শব্দেরটা যুক্তি আছে। আমি সেটা শব্দটা তো বলছিলাম, আমি পরে দেখলাম যে শব্দটা যুক্তি আছে। শব্দেরটা হ্যাঁ, যুক্তি আছে। কারণ প্রতিসম্পদে যে কাঠামোটা আছে না তো এখানে, ওইখানে আবার এখানে এটাও লিখে দিচ্ছে অবিদ্যা বা তৃষ্ণা কখনো শব্দ দিয়ে তৈরি হয় না, বা বিজ্ঞান সরাসরি শব্দ নয়। এগুলো কিন্তু এখানে বলছে। হ্যাঁ, ঠিক আছে, শব্দেরটা যুক্তি আছে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে ওই আপনার 11টি আয়তনটা সে বাইর করছে আর কি। তারপর বলছে 11টি ধাতু কিভাবে হয়। এটি ধাতুকতার সবচেয়ে চমৎকার এবং সূক্ষ্ম হিসাব। আমরা জানি মোট ধাতু 18টি। এই 18টি ধাতু থেকে 7টি ধাতু বাদ যায়, যার ফলে অবশিষ্টাংশ থাকে 11টি। তাহলে কোন 7টি ধাতু বাদ যায় এবং কেন? আচ্ছা, শব্দ ধাতু একটি আয়তনের নিয়মে প্রতীত সম্পাদের অঙ্গগুলোর পারমাত্রিক স্বভাবে শব্দের কোনো স্থান নেই, তাই এক শব্দ ধাতু প্রথমেই বাদ থাকে। আচ্ছা, খ, পঞ্চবিজ্ঞান ধাতু 5টি। আমাদের 5টি ইন্দ্রিয় দিয়ে যে প্রাথমিক চেতনা তৈরি হয় সেগুলোকে পঞ্চবিজ্ঞান বলে। যেমন চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, এগুলো সবগুলো চেতনা আর কি। হ্যাঁ, প্রাথমিক। আচ্ছা, প্রতীত সম্পাদে যে তৃতীয় অঙ্গ বিজ্ঞান এর কথা বলা হয়েছে, অভিধর্মের গভীরে সেটি মূলত পুনর্জন্মকালীন বিজ্ঞান অর্থাৎ প্রতিসন্ধি বিজ্ঞান এবং ভবঙ্গ বিজ্ঞান সুপ্ত চেতনা, যেটা আমরা জানি, তাই না? মধ্যে এটি মূলত মনোবিজ্ঞান ধাতু বা ষষ্ঠ চেতনার অংশ। এই প্রক্রিয়ায় পঞ্চবিজ্ঞানের অর্থাৎ চোখ, কান, নাক, জিভ, ত্বকের ক্ষণস্থায়ী বাহ্যিক চেতনা সরাসরি ভূমিকা থাকে না। তাই এই 5টি বিজ্ঞান ধাতু বাদ যায়। এটা কি বলতে ঠিক আছে? ওইভাবে মনে করলে তো ঠিক আছে, ঠিক না বলার তো কিছু নাই তো। ওই সিস্টেমে বললে তারপর ওইভাবেই বলতে হবে। হ্যাঁ, এভাবে বলতে হবে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে মনোধাতু একটি। অভিধর্মে মনোধাতু বলতে বোঝায় পঞ্চদ্বারা মানে কন্টেন্ট বা চিত্তের এমন একটি প্রাথমিক স্তর যা ইন্দ্রিয়ের বিষয়কে গ্রহণ করার ঠিক আগের মুহূর্তে কাজ করে। চিত্তের এমন একটি প্রাথমিক স্তর যা ইন্দ্রিয়ের বিষয়কে গ্রহণ করার ঠিক আগের মুহূর্তে কাজ করে। এটিও প্রতীত সম্পদের মূল অঙ্গগুলোর সরাসরি উপাদান নয়, তাই এই একটি মনোধাতু বাদ যায়। এটা মনে হয় ঠিক আছে আমাদের, কারণ এটা আমি মিলিয়ে দেখলাম যে এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে চূড়ান্ত ধাতুর গাণিতিক হিসাব 18, বাদ যাওয়া ধাতু সমূহ 1, শব্দ ধাতু, পঞ্চবিজ্ঞান 5টি আর মনোধাতু একটি, মোট 7টি। আচ্ছা, সংক্ষিপ্ত সারসংক্ষেপ। ধাতুকতার নিয়ম অনুযায়ী প্রতীত সম্পাদের ভেতরের পারমাত্রিক উপাদানগুলোকে যখন থাকা হয় তখন স্কন্ধ, ওই যে 4টি স্কন্ধ এটা আসছে এখানে বলতে, জড় উপাদান বা রূপস্কন্ধ বাদ গিয়ে থাকে 4টি মানসিক স্কন্ধ। আয়তন, বাহ্যিক বিষয় শব্দ বাদ গিয়ে 12টি থেকে থাকে 11টি আয়তন। ধাতু, শব্দ 5টি ইন্দ্রিয় জাত বিজ্ঞান এবং প্রাথমিক মনোধাতু মোট 7টি বাদ দিয়ে 18টি থেকে থাকে 11টি। এই হলো বলতে হিসাব। তো এটা আমার ভালো লাগছে, তো আমি বললাম না একটু তাহলে আলোচনা করবো। এভাবে বলতে আমার একটু ইয়ে আর কি, বুঝতে আমার সহজ। আচ্ছা, নাম রূপের প্রত্যয়ে সরায়তন, নাম রূপ প্রত্যয়ে সরায়তন 89 চিত্ত 5 ইন্দ্রিয়।
এখানে স্কন্ধ দুটি, সংস্কার স্কন্ধ হচ্ছে নাকি? তারপরে আয়তন 6টি, ধাতু 12টি। বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তাহলে রূপও তো আছে, রূপ স্কন্ধ তো বাদ দেওয়া যাচ্ছে না, নাম রূপ। হ্যাঁ, নাম রূপ যেহেতু আসলে তাহলে হ্যাঁ বাদ দেওয়া এটা যাচ্ছে না। পঞ্চস্কন্ধ পুরো থাকার কথা এখানে, কিন্তু দিয়েছে 2 স্কন্ধ। এখানে আরেকটা বিজ্ঞানের স্কন্ধ বানতে, বিজ্ঞান রূপ স্কন্ধ এবং বিজ্ঞান স্কন্ধ। তাইলে ওই নামকে পুরো বিজ্ঞান স্কন্ধ বলা হয়েছে সেখানে। ও ঠিক আছে, একটা বিজ্ঞান কথা হবে তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বিজ্ঞান হবে যে, দুইটা। দুইটাই হবে যে। তাহলে নাম রূপের প্রত্যয়ে সরায়তন, এটা ঠিক আছে। তাহলে 6 আয়তন হচ্ছে 6, 6টা আয়তন, ঠিক আছে। আর ওদিকে 12 ধাতু, ধাতু 12টা, ঠিক আছে, এটাও ঠিক আছে। যেহেতু ঠিক আছে। তারপরে সরায়তনের প্রত্যয় স্পর্শ, সরায়তনের প্রত্যয় স্পর্শ, 89 চিত্তে স্পর্শ চৈতসিক। স্কন্ধ এখানে হচ্ছে একটি স্কন্ধ, একটি, এটা পুরোটাকে একটা বলা হয় সরায়তন, পুরো দিশা মানতে এই কারণে মনে হয় একটি হচ্ছে না। সরায়তন একটি কিভাবে হচ্ছে, কারণ হচ্ছে যে সংস্কার স্কন্ধ, এটা সংস্কার স্কন্ধ। হ্যাঁ, সে বুঝছি, সংস্কার একটা হচ্ছে সে কারণে। সবগুলো দিয়ে তোমাদের একটা সংস্কার হচ্ছে যে মানতে সরায়তন, সরায়তন, সরায়তন হচ্ছে কি? চক্ষু আয়তন না, এটা রূপ স্কন্ধ। এখানে বানতে সরায়তনের মধ্যে হয়তো যেটা নাম রূপের প্রত্যয় সরায়তন কইছি সেটা তো আপনি সরায়তন দেখেন, এগুলো বাহ্যিক ভাবে ওগুলো রূপ, আভ্যন্তরীণ এগুলো রূপ, সরায়তন সবগুলো রূপ। তো মানতে যখন স্পর্শ হয় তখন তো হবে না, সংস্কার হবে না। এখানে আমরা তো স্পর্শটা পড়বো না এখন, স্পর্শটা এর পরে তাদের 7 এর মধ্যে পড়বো, 6 এর মধ্যে হচ্ছে শুধু সরায়তন। ও আচ্ছা, ওইভাবে যদি হিসাব করা হয়। হ্যাঁ, তারপর এখানে আয়তন একটি, ধাতু একটি, তাহলে আয়তন একটি কেন হচ্ছে? সরায়তন হলে 6টা হবে না বলতে নাকি? এটাই তো 6টা। ধর্মায়তন, ধর্মায়তন, ধর্মধাতু, ধর্মায়তন অন্তর্ভুক্ত, সেই জন্য আর কি ধর্মায়তন ধর্মধাতু হবে। ধর্মধাতু। ও আচ্ছা, সবগুলো একসঙ্গে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপরে স্পর্শের প্রত্যয়ে বেদনা, বৈচিত্র্যে বেদনা চৈতসিক। স্পর্শ হচ্ছে যে সংস্কার স্কন্ধ। তারপরে আয়তন হচ্ছে যে, স্পর্শটা কোথায়? এখানে এটাই হবে যখন ধর্ম হবে যত স্পর্শ। ধর্মায়তন, তাহলে ধর্মায়তন যদি হয় ধর্মধাতু হবে। হ্যাঁ, বানতে ধর্মায়তন ধর্মধাতু, বেদনা ধর্মায়তন ধর্মধাতু। বেদনা প্রত্যয় তৃষ্ণা, বেদনা হচ্ছে যে বেদনা স্কন্ধ, বেদনা স্কন্ধ। আর ধর্মায়তন এটাই, ধর্মায়তন ধর্মধাতু। তৃষ্ণা প্রত্যয় উপাদান, তৃষ্ণা প্রত্যয় উপাদান। তৃষ্ণা এটা চৈতসিক
হচ্ছে এখানে এটা সংস্কার স্কন্ধ হবে না? এটা বেদনায় প্রত্যয় তৃষ্ণা, এটা বান্তে সংস্কার স্কন্ধ, যেহেতু বান্তে তৃষ্ণা এটা সংস্কার না। তৃষ্ণা বেদনায় প্রত্যয় সংস্কার। কিন্তু এটা বেদনা হিসাব করতেছে বেদনা। বেদনায় প্রত্যয় হচ্ছে যেটা তৃষ্ণা হবে, যে তৃষ্ণা এটা সংস্কার, সংস্কার স্কন্ধ মনে হচ্ছে আর কি। ওইরকম হলে আমাদের উপরেও তো বেশ কম হবে। এখানে শুধু বেদনাটা হচ্ছে না সেরকম কোনটা 8 নাম্বারেরটা বলতেছেন? হ্যাঁ বান্তে বেদনার প্রত্যয় তৃষ্ণা। বেদনার প্রতি তৃষ্ণা এটা হচ্ছে যে ওই বেদনা স্কন্ধ, বুঝছেন? না তারপর আগেরটা বেদনা স্কন্ধ, 8 নাম্বারটা ওই যে বেদনা স্কন্ধ। সরায়তনের প্রত্যয়ে না স্পর্শের প্রত্যয়ে বেদনা, এটা স্পর্শের কারণ হচ্ছে যে বেদনাটা, তাহলে বেদনা এটা আছে যে ওই বেদনা স্কন্ধ। এখন বেদনার প্রত্যয়ে এটা বেদনার প্রত্যয় আছে যে তৃষ্ণা, তাহলে এটা তৃষ্ণা এটা কি সংস্কার, তাহলে এটা মানে তো যে সংস্কার স্কন্ধের মধ্যে তাহলে আমরা উপরে পড়ে আসছি যে সব এক পার্ট মিলেছি যে এই পাশেরটা। হ্যাঁ এটা দোনো পার্ট সেটাই বলছিলাম না একটু আগে। আমি পুরো লেখাগুলো পড়তেছি না সেজন্য মানে কিসের প্রত্যয়ে কি হচ্ছে আর কি, তো ওই কিসের প্রত্যয়ে কোন স্কন্ধ হচ্ছে সেটাই বুঝাচ্ছে যে এখানে। না এরকম হলে আবার পুরো থেকে পড়তে হবে অনেক। আমরা এক সাইডের মিল পাইছি সব সময়, দুনো সাইডের মিল করতে গেলে আর এগুলো মিল পাবো না। মানে আগেরটা বেদনা হলে বেদনার প্রত্যয়ে কি হচ্ছে যে তৃষ্ণা, তাহলে এরপরে সংস্কার স্কন্ধ, তৃষ্ণা কোথায় যাচ্ছে যে সংস্কারের মধ্যে, তাইলে আপনি বেদনাটা মিলাবেন না। বেদনাটা ওই আগেরটা থেকে আসছে যে বেদনা স্কন্ধ থেকে তৃষ্ণা আসছে যে আগেরটা বেদনা স্কন্ধের। ও আচ্ছা বান্ত এগুলো তো হ্যাঁ ঠিক আছে, বিজ্ঞানের প্রত্যয়ের নাম ওইটা সিরিয়াল আসছে বান্ত এখানে আমাদের ওই ইয়ার প্রতিশোধ পাঠটা যদি হয় তাহলে এখানে বেদনার হিসাব করা হবে না, শুধু তৃষ্ণার হিসাব করা হবে, এই তো? হ্যাঁ 8 নম্বরে সবগুলো একই বানতে, সবগুলো এরকম বানতে, অর্থাৎ কিসের কারণে কি হচ্ছে, কোন স্কন্ধ পড়তেছে গিয়ে কোন স্কন্ধতে পড়তেছে আর কি। তাহলে তৃষ্ণা যদি ধরি আমরা সংস্কার স্কন্ধ একটা, ঠিক আছে? তাইলে এটা ধর্মধাতু ধর্মায়তন, ঠিক আছে বানতে, হ্যাঁ এটা ঠিক আছে এভাবে হইলে। তা এরপর এটা হচ্ছে উপাদান, তৃষ্ণার প্রত্যয় উপাদান। উপাদানের মধ্যে উপাদান হচ্ছে যে কি সংস্কার স্কন্ধ এবং ধর্মায়তন ধর্মধাতু। তারপরে হচ্ছে যে ভব প্রত্যয়ে, হ্যাঁ কর্মভব প্রত্যয় কি আছে? অকুশল চিত্ত, লোকীয় কুশল চিত্ত, 12 অকুশল ও 17 লোকীয় কুশল চিত্তে চেতনা জ্যোতিষিক উৎপত্তি ভব নয়, এটা তো সংস্কার স্কন্ধ। তাইলে এটা হচ্ছে যে সংস্কার স্কন্ধ। হ্যাঁ না চিত্তে কর্মভব বলে সংস্কার না, কর্মভব ভবের প্রত্যয়ে, ভবের প্রত্যয়ে উৎপত্তি আর কি, উৎপত্তি ভব, উৎপত্তি কর্মভবের প্রত্যয়ে উৎপত্তি ভব। কর্মভবের প্রত্যয়ে উৎপত্তি ভব, উৎপত্তি ভব মানে জন্ম। ওইটাও তো সংস্কারের কারণ হয়েছে বলতে। হ্যাঁ এটা খুব সুন্দর একটা পয়েন্ট সুকুমার বাবু মনে রাখবেন, বুঝছেন? কর্মভবের প্রত্যয়ে উৎপত্তি ভব, উৎপত্তি ভব মানে হচ্ছে যে প্রক্ষান্তরে জন্ম। হ্যাঁ বিশেষ করে আমরা তো জন্ম তো ভূমিষ্ঠ হওয়ার পরে বলেই তো, কিন্তু উৎপত্তি ভব কিন্তু ওখান থেকেই শুরু, প্রতিসন্ধি কাল থেকে। আচ্ছা তাহলে সেখানে উৎপত্তি ভবের মধ্যে তাহলে উৎপত্তি ভবটা কি? 9টা আছে আমাদের উৎপত্তি ভব, 9টা 9 প্রকারে উৎপত্তি। এটা একটু জানা দরকার একটু করে। 9টা কি কি মানে 9 প্রকারের উৎপত্তি কিছু একটা থাকবে এরকম। আচ্ছা আমাদের নিচে লিখছে যে খতে উৎপত্তি ভব 32 লোকীয় ক্রিয়া চিত্ত 35 চৈতসিক 20 কর্মরূপ।
উৎপত্তি ভব নিচে লেখছে না, উৎপত্তি ভব হচ্ছে 32 লোকীয় ক্রিয়াচিত্ত। পঁয়ত্রিশ চৈতসিক 20 কর্মজ রূপ। লোকীয় চিত্ত, লোকীয় ক্রিয়াচিত্ত কি 32 আছে? লোকীয় এখানে 32 ক্রিয়াচিত্ত, হ্যাঁ এটা লোকীয় বুঝতেছি না তো। ক্রিয়াচিত্ত দেখছি যে আমরা কয়টা, মাত্র 3টা না? হয়তো আর কি তো এখানে 32টা কেমনে চলে আসলো যে? তবে কিন্তু এখানে দাগও দেওয়া হয়েছে একটা। হ্যাঁ, আমার 3টা আছে এখানে। আচ্ছা, ওগুলা কোনো হিসাব করছিনি? 8টা, 5টা, 3টা, 8টা, 5টা, 4টা, 16টা, 21টা, 24টা হচ্ছে যে না, ওইভাবে চিন্তা করবে। না এমনি তো উৎপত্তি ভাবের হিসাবটাও মিলছে না তো, উৎপত্তি ভাব 9 লেখছে যে এখানে। ওইটা আপনার সিরিয়াল সুকুমার চ্যাটজিপিটিতে এটা উৎপত্তি ভাবের কোনো কিছু লেখা নাই, শুধু এখানে দেখতেছি যে 12 কুশল, কেন 12 কুশল, 17 লোকীয় কুশল চিত্ত বলা হয়েছে। কারণ এই 29 চিত্তে এমন চেতনা থাকে যা ভবিষ্যতে নতুন জন্মের কারণ হতে পারে। এগুলো হলো 12 কুশল চিত্ত পাপ সৃষ্টি করে, 17 লোকীয় কুশল চিত্ত পুণ্যকর্ম সৃষ্টি করে। কেন শুধু চেতনা চৈতসিক বলা হচ্ছে? 9 দিলে বুঝতাম যে 19 প্রকার প্রতিসন্ধি অবস্থাকে ইঙ্গিত করা হচ্ছে, এটাও বুঝতাম এখন। চেতনা চৈতসিকের উৎপত্তি ভাব নয়। তাহলে এখানে স্কন্ধ কি হবে? সংস্কার স্কন্ধ দিতে আর কি বলতে, সংস্কার স্কন্ধ, ধর্ম আয়তন ধর্মধাতু। উৎপত্তি ভব, ভবটা তো সংস্কার, তাহলে ধর্ম ধাতু ঠিক আছে, ধর্মায়তন ঠিক আছে। উৎপত্তি ভাব 9 দিয়ে জিজ্ঞেস করে দেখো না এটা কি। সুকুমার বাবু দেখেন, আমরা এর পরেরটা দেখি। আচ্ছা, উৎপত্তি ভাব 32 লোকীয় ক্রিয়াচিত্ত 35 চৈতসিক 20 কর্মজ রূপ। এখানে 5টি স্কন্ধ, 11টি আয়তন, 17টি ধাতু। এগুলো মধ্যে আমাদের দেখে গেলে ভালো হবে আর কি, কারণ এগুলো বিস্তারিত আছে পরে, নাহলে বুঝবো না এগুলো মাসিক আছে না। মাতিকা না বুঝলে প্রত্যেও না করছে না। হ্যাঁ সেটাই, আমি সেই কারণে ওই কালকে ওইটা বলা করে ক্লিয়ার হয়নি তো, আমি না জিমিটি জিজ্ঞেস করে দেখি। তাহলে 10 নম্বরও জিজ্ঞেস করতে হবে একইভাবে। হ্যাঁ, তারপরেরটা। আচ্ছা, কামগব 23 কাম বিপাক চিত্ত, বিরোধী চৈতসিক 3 এবং অপ্রণীয় চৈতসিক 3 ব্যতীত 38 - 5 33 চৈতসিক এবং কর্মজ চৈতসিক। এখানে এটা তো আবার কিরকম হলো, এখানে 38 থেকে 5 বাদ দিল কেমন? এখানে বিরোধী চৈতসিক 3 দিছে, অপ্রণীয় চৈতসিক 3 দিছে। দশের গ তো বুঝতেছি না।
ও যাই হোক, আবার এমনি পড়তেছে আর কি। আমরা গতবারে তো মাতিকা নাতিকা না বুঝে পড়েছি না, এখন একটু টেনে যান তাইলে। আর নাইলে এগুলো সবগুলো একটা একটা ইয়া করতে হবে, প্রত্যেকটাই চ্যাটজিপিটি থেকে জিজ্ঞেস করে করে যেতে হবে। হ্যাঁ বান্তে গত একই অবস্থা, একটা ক্লাস পুরো চলে যাবে একটা জিজ্ঞাসা হ্যাঁ, করতে গেলে। না, বাংলাদেশে এখন এরকমই যাচ্ছে, একটা বিষয় নিয়ে এক ক্লাস পুরো যাচ্ছে, তো যাইলেও পুরো বিষয়টা পড়ার মতো পড়া হচ্ছে। আমার মনে হয় বান্তে বুঝে গেলে ভালো হবে, কারণ সামনে আমরা আরো কঠিন হবে যে। হ্যাঁ, সুপ্রিয় বাবু তো আসে নাই। হ্যাঁ পাইছেন? আমি নয়টা আনতে চাচ্ছি যে মানে নয়টা কোন রকম করে দিতেছে না আর কি। আচ্ছা, নয় এভাবে দিছে যে বানতে, তাইলে কিভাবে হইলো? মানে হয়তো ছবিটি আমি দেখেছি, এখানে প্রতীত সমানুপাতের তালিকা, যেখানে প্রতিটি নিদানের সঙ্গে স্কন্ধ বা ইতন ধাতু সম্পর্কে দেখানো হয়েছে। আপনি কোন নম্বরটি জানতে চাইছেন তা লিখিয়ে দিয়েছেন, তাই সংক্ষেপে প্রতিটি অর্থ বলছি। মানে আচ্ছা, আমরা যদি বানতে ওই ববটা মানে 9 নম্বরের মধ্যে মানে তো যে পরে পড়তেছে নাকি এভাবে বুঝাইছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাবাটা নয়, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে, ওই কর্মভাবের প্রত্যয়ে ওই উৎপত্তি ভাব ওই দ্বাদশ নিদানের নয়, নয়। হ্যাঁ বান্তে এটা মিলতেছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এটা মিলছে। আচ্ছা, আমরা কর্মহলে ববটা জানছি, কিন্তু এখানে 9 নম্বর পড়ছে না সিরিয়ালি। হ্যাঁ, আচ্ছা, গনে ফেলেন না, তাহলে বান্তে গনে ফেলেন। অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান, বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ, নামরূপ প্রত্যয়ে সনাতন, সনাতন প্রত্যয়ে স্পর্শ, স্পর্শ প্রত্যয়ে বেদনা, বেদনা প্রত্যয়ে তৃষ্ণা, তৃষ্ণা প্রত্যয়ে উপাদান, উপাদান প্রত্যয়ে ভব। 10 এ না হ্যাঁ 10-এর মধ্যে পড়তেছে 10 মনে এ না হয়। পড়ছে। অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, 10 এ পড়তেছে যে। অর্থাৎ কর্মভাব কুশল অকুশল চেতনা ফলে জীব। আচ্ছা, না বানতে এভাবে বুঝেছি যে এখানে আবার দেখতেছি অভিধর্ম উৎপত্তি ভাব অর্থাৎ 9 প্রকার। কাম, কাম সুগতি অর্থাৎ অসঙ্গ অচেতন অবস্থা নয়। কাম সুগতি এখানে মানে তো এই যে বেশি পালি করে লিখছে আর কি। যদি প্রথম রূপভব, দ্বিতীয় রূপভব, তৃতীয় রূপভব, চতুর্থ রূপভব, অরূপভব। তাইলে কামলোক, রূপলোক, অরূপলোক, এভাবে আমরা 3 পড়ি। 3-এর জায়গায় অসংখ্য লোক একটা যদি বলি 4 বলা যায়। তারপরে আবার কাম সুগতি, কাম দুর্গতি বললে হয়তো 5 হবে। অপায় একটা আছে, হয়তো কাম সুগতি দুর্গতি বললাম তো। হ্যাঁ, তো এটাও তাও তো 5 হচ্ছে যে। না 9 হচ্ছে। রূপ মানে রূপবাচের 4টা ধরছে আর কি। প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান রূপবাচের ধরছে। প্রথম 4টা। রূপভব, দ্বিতীয় রূপভব, তৃতীয় রূপভব, চতুর্থ রূপভব।
তারপরে অরূপ বচরকে পুরো অরূপ বচর মানে তো যে একটা ধরছে, অরূপ ভাব একটা ধরছে, তাহলে 5টা। 5টা। তাইলে অপায় ভাব একটা, 6টা। তারপরে ওই এই অপায় ভাব একটা সুগতি অর্থাৎ কাম সুগতি অর্থাৎ মানুষ ও অধিকাংশ দেবতা, মানে তো যে মনুষ্য লোক থেকে দেবতা 6টা। 7টা। 7টা। তাহলে কাম সুগতি চতুর্ভুক্কার বাবা এটা কি জানতে? হ্যাঁ, কাম সুগতি চতুর্ভুক্কার বাবা আমি আপনাকে ছবি তুলে পাঠাচ্ছি আর কি, এগুলা আমার মাথার জীবনও শুনিনি। চলে গেছে। আমি ওই আপনাকে হোয়াটসঅ্যাপে দিতেছি, মাত্র একটু দেখেন তো। আমি বারবার প্রশ্ন করার পরে এটা দিছে আর কি, পাঠাইছি বানতে। পাইছি। কামসুগতি চতুর্ভুকার ভব। কামসুগতির মধ্যে 4 প্রকার। কামসুগতি 5, মনুষ্য লোক সহ দেবতা, অপায় ভব। এইভাবে যে কোনো এক প্রকারে মিলেছে আর কি, নয় যাই হোক কোনো অসুবিধা নাই, মিলাইলে মিলক। 9 প্রকার ভব যে কোনো প্রকারে মিলাইছে আর কি, এটা বাদ। তারপরে 10-এর মধ্যে যান। 10-এর খ বতিলোকীয় ক্রিয়া চিত্রে এটা লিখছে কিছু। 10-এর ক খ উৎপত্তি ভাব বিপাক চিত্ত গুলো আর কি, 32 লোক বিভাগ চিত্ত, লোকীয় বিভাগ চিত্ত গুলো ক্রিয়া চিত্ত। আচ্ছা, উৎপত্তি ভাবে ক্রিয়া চিত্ত। বত্রিশ এখানে মানে জন্মের ফলে কর্ম উৎপত্তি, 32 বিভাগ চিত্ত, এগুলো নিজের কর্ম দ্বারা সৃষ্টি প্রবৃত্তি। 35 চৈতসিক, আবার 35 চৈতসিক কোথা থেকে আসলো? সবগুলো তো আসেনি, অর্থাৎ 32 বিভাগ চিত্তের সঙ্গে 35 প্রকার চৈতসিক যুক্ত হতে পারে, সেগুলো বোঝানো হয়েছে, যেমন স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, কর্তা, জীবেন্দ্রিয় ইত্যাদি। সেগুলো আবার বাকি ভেঙে দেয় নাই। তাহলে 20 কর্মজরুফ। I can see the document on your laptop. ঠিক আছে, এগুলো কালকে কয়েকটা ডকুমেন্ট বের করে আগে তারপর আমরা আলোচনায় বসতে হবে। অবশ্যই ভেঙে দিছে আর কি, ওগুলো সব 35 এখানে বিপাক চিত্তগুলো ঠিক আছে ভাঙতে। 35 লোক কি 35 বিভাগ হবে যে, হ্যাঁ
32 এখানে এসে 32 লোকীয় ক্রিয়াচিত্ত। এটা পাওয়া গেছে। ও পাইছে বিভাগ বলতে মানতে ক্রিয়াটা হবে না, এখানে ক্রিয়া দেয় নাই, বিপাক দিছে শুধু। বিপাক হলে ঠিক আছে, ক্রিয়া ততগুলো নাই। এটা সমস্যা হয়েছে, এখানে এমনি দাগও দেওয়া আছে অবশ্য। দাগও দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা বানতে, হ্যাঁ ওই 18 সাথে তাইলে 25টা। 18 8 কত? 18 26টা। 26টা। 26-এর সাইডে 30টা। 30টা। তাইলে 30-এর বিপাক 5টা, 35টা হবে যে। ক্রিয়াচিত্ত না বিভাগচিত্ত? বিপাককে আবার কি বললে তো আর হবে না। না ঠিক আছে বানতে, 32টা ঠিক আছে। এখানে ক্রিয়া চিত্ত আনে নাই, শুধু বিপাক চিত্ত আনছে, যে ক্রিয়া চিত্ত গুলো না হয়। 32 বিপাক চিত্ত হইলে অহৈতিক বিপাক চিত্ত 3টা বাদ, ক্রিয়া চিত্তটা বাদ। অহৈতিক ওখানে সহৈতিক বিপাক চিত্ত 8টা সমান চিত্তে। রূপ বিচারের বিপাক চিত্ত হয়েছে 5টা, অরূপ বচরের বিপাক চিত্ত 4টা। এভাবে হইলে 32টা বিপাক চিত্ত। ক্রিয়া চিত্ত হবে না এটা। বিপাক চিত্তটা হলে মিলবে, ক্রিয়া চিত্ত নয়, এটা ভুল লিখছে যে বানতে। আচ্ছা আমাদের এমনি তো উৎপত্তি হবে তো বিপাকের কারণে, ক্রিয়া তো আসবে না এখানে। না ওইখানে আমি ওই প্রশ্ন ওই সময় করতে যাবার চিন্তা করছি, না এখানে মনে বলেছে তো আমার উৎপত্তির সাথে ক্রিয়ার ইয়ে তো নাই, তাহলে এই গান মনে থাক দিছে, এই কারণে 32 লোকীয় বিপাক চিত্ত হবে যেটা। তারপর 35 চৈতসিক 20 কর্মজরূপ। ক্রিয়াটা হবে না। ক্রিয়া হবে না, ঠিক আছে। এটা তো উৎপত্তি ভাব। এখানে আবার 5টি স্কন্ধ, 11টি আয়তন, 17টি ধাতু। উৎপত্তি ভাবের মধ্যে এটা পঞ্চস্কন্ধ পুরোটা রয়েছে বন্ধু নাকি? ওইটা সংস্কার স্কন্ধ হবে সবগুলা। ঠিক আছে তো এটা না মাত্র এখানে স্কন্ধ 5টি বলা হচ্ছে, এখানে স্কন্ধ 5টি ঠিক আছে, দেখেন সবগুলোই আসছে তো, সবগুলো আসছে, এটা বলছি। 11টি আয়তন, আবার 17টি ধাতু। 11টি আয়তন ওইভাবে ওই শব্দ বাদ দিয়ে যেহেতু এটা প্রত্যুষপাদের ইয়ে, আর ওইখানে মনে হয় 18টা 17টা, ঠিক আছে, এই কারণে মনে হয় এটা আসছে 17টা শব্দ ধাতু বাদ দিয়ে 17টা। হ্যাঁ ওইভাবে বলে ঠিক আছে, আর নাইলে নাই। লেভেলে ক্লিয়ার হচ্ছে। তারপরে গ কামাবব, এইখানে এটা সমস্যা। 23 কামাব বিভাগ চিত্ত, বিরতি চতুর্দশী 3টা, অপ্রম চতুর্দশী 3টা ব্যতীত। তাহলে 23 3 6, এখানে 29টা না হয় বাদ, এখানে ব্যতীত 38 - 5 সমান 33 চৈতসিক এবং কর্মজ চৈতসিক। এটা আমার একটু দেখতে হবে সুকুমার। আজকে একটা সময় এটা নাই মনে হয় না, আজকে দূরে থাকুক, এগুলো ইয়া করতে হবে, এই নরমালি বললে হবে না। এটা ভালো করে ভাবতে বের করে ইয়া করতে হবে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে আবার আরেকটা কাজ করতে পারি আমরা, দুইটা কাজ করতে পারি।
এক হচ্ছে যে বের করে করে পড়ে যাওয়া, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যেহেতু এগুলো সম্পর্কে একটা হালকা পাতলা ইঙ্গিত ধারণা আমাদের আছে, আমরা বইটা একবার পড়ে দেখতে হ্যাঁ পারি। পড়ে দেখার পরে যদি মনে হয় যে না এটা মাতিকা ছাড়া সম্ভব না বা কিছুই বোঝা যাচ্ছে না, এরকম যদি হয়, আমিও মাঝখানে করে দেখছি জি, হ্যাঁ মানে এভাবে লেখা আছে যে মানে অর্থাৎ এই যে কোন কোনগুলো মানে যে ভেঙে দেয় নাই, মাঝখানে পর্যন্ত আমি কতটুকু পর্যন্ত পরে দেখছিলাম আর কি। হ্যাঁ, তো এভাবে লেখা আছে যে মান অর্থাৎ এই যে যেমন ধরেন এই এখানে ওই দ্বাদশ নিদানের মধ্যে মানে যেমন ধরেন শুরু হয়েছে যে কি দ্বাদশিক ইন্দ্রিয়ের মধ্যে যেমন চক্ষিন্দ্রিয় এক, তাহলে এভাবে মানে তো যে ওই কোন স্কন্ধে এটা ভেবে মানে তো যে ভাঙি দেয় নাই, এভাবে মানে অর্থাৎ যে লিখে 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 দিয়ে দিছে যে মাতিকা কি তো জানি কোনো অল্প পরবর্তী স্বল্প না, যদি পারি। মাতিকা তো কোনো অল্প স্বল্প না এখানে। হ্যাঁ সেটাই তো, তাহলে কি মাতিকা সবগুলো প্রথমত পুরো বই মানে এটা এরকম? হ্যাঁ, পুরো বই এরকম থাকবে তো খারাপ হবে বলতে। মাতিকা মানে আমার ইয়ে বর্তমান 8 নাম্বার পৃষ্ঠা চলতেছে, মাতিকা শুধু 53 পৃষ্ঠা পর্যন্ত আছে। Oh my God. এপিটেপিট তিন 53 মাতিকার পৃষ্ঠা বলা চিন্তা করে দেখেন, 106 পৃষ্ঠা দেখে মাতিকাটা একটা বই পুরো, ছোট একটা বই। নিচে আছে ধাতুকতা বঙ্গ অনুবাদ, এখান থেকে শুরু হয়েছে বোধহয়। হ্যাঁ ধাতুকতা বঙ্গ অনুবাদ ওখান থেকে শুরু হয়েছে যে, আর উপরগুলো সব মাতিকা। সব মাতিকা। তাইলে এর আগের গুলো। আমরা এখান থেকে একটু কালকে টাচ দিয়ে দেখতে হবে, হ্যাঁ বলতে কি ক্যারেঙ্কাল আছে ওখানে, এটা না পড়লে এটার সঙ্গে এটা কি ব্যাপার আছে। যেমন এখানে প্রথমে লেখা আছে যে 9 মাতিকা বা পদ্ধতি বিষয়সূচি, 9 মাতিকা বা পদ্ধতি বিষয়সূচি, এটা দিয়ে শুরু করা হয়েছে। সংগ্রহ অংশগ্রহ অসংগ্রহ বা শ্রেণীভুক্ত বা শ্রেণীভুক্ত বহির্ভূত। প্রথম পরিচ্ছেদ থেকে মান শুরু হবে, স্কন্ধ থেকে 1 মূলে শুরু হবে মানতে। হ্যাঁ, সংগ্রহ বা 1 মূল থেকে শুরু হবে পরিচ্ছেদ, এবং অসংগ্রহ বা পরিচ্ছেদে শ্রেণী বিভাগে লিখছি আমরা, পড়ছিলাম যে মানতে স্কন্ধ অর্থাৎ 1 মূলে কি, তাহলে রূপাস্কন্ধ স্কন্ধে কত ধাতুতে সংগৃহীত বা শ্রেণীভুক্ত, রূপাস্কন্ধ 1 স্কন্ধে 11 আয়তনে 11 ধাতু তো এই ভাগ করছে যে এগুলো তো বলতে এগুলো আমার জেনে যেতে হবে বলতে, নাহলে করে বুঝবো না কিছু আগে কথা। না, বুঝার কোনো কিছু নাই। কথা এবং ওটার সঙ্গে এটা আবার শুধু বুঝলে হবে না, এগুলো তো মুখস্থ করার, তো মুখস্থ যেহেতু আমাদের হবে না, কাগজটা চার্ট সঙ্গে রেখে রেখে পড়তে হবে আর কি। হ্যাঁ সেটাই। না আমার ইয়ে আছে তো বই থেকে আবার পিছনে পৃষ্ঠা উল্টে চলে যেতে একটু পরে গিয়ে তো আবার কি আসছে, অভ্যন্তর মাতিকা বা অভ্যন্তর জ্ঞাতব্য বিষয় 5 স্কন্ধ সমান 5, কয়ের মধ্যে 12 স্কন্ধ সমান 12। আচ্ছা ভেঙে দেয় না কি কি 12 না, আচ্ছা আমরা বলতে ওই চ্যাটজিপিটি থেকে একটা এগুলো যেহেতু একটু ইয়া লাগতেছে, একটা করে মানে দেরি হলেও মাতিকাটা একটা করে মানে চ্যাটজিপিটি থেকে বের করে ওইটা বুঝিয়ে মানে বুঝিয়ে ভালো হবে। হ্যাঁ সেটা বুঝতে পারছি আমি। একটা ইয়া করতে হবে যে আর উপায় নেই এখন, এটা এমনি বই ছোট হলে কি হবে, বই ছোট হলে কি হবে এটা। এছাড়া আমরা জিজ্ঞেস করবো যে কারো কাছ থেকে যে পড়বো, আর উপায় নাই তো। না না এটা সময় নেই। যদি বুঝতে হয় বা কিছু রস পেতে হলে অবশ্যই চ্যাটজিপিটি থেকে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে যেতে হবে, প্রয়োজন একটা লাইন 1 ক্লাস যাক। যিনি লিখছে উনি বাঁচিয়ে আছে নাকি? না না, মারা গেছে তো। মারা গেছে। কালকে বান থেকে জিজ্ঞেস করবো, জ্ঞানী রোহান থেকে জিজ্ঞেস করবো কালকে
দাতব্যতা কিছু বুঝাই দিবে কিনা জিজ্ঞেস করবো আর কি, না? করে দিতে পারেন তোমার ভাই। ঠিক আছে, আজকে আমরা এখানে থাকি। সদ্ধর্ম হ্যাঁ, প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা দাতব্যতা আলোচনা করেছিলাম। এতে আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র অলবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। এই পুণ্যের কথা আমরা প্রত্যেকে প্রার্থনা করব। নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।